আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মুস্তাউদ্দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে বলছি। আজকে আমরা ইনশাল্লাহ কথা বলবো যে হিস্টামিন নিয়ে। খুব ইম্পর্টেন্ট একটা অটোপয়েডস। তো এই হিস্টামিনটা রিলিজ হয় কোত্থেকে? হিস্টামিন সোর্স কি? হিস্টামিনটা রিলিজ হয় দুটো সেল থেকে। একটা হলো মাস্ট সেল এবং আরেকটা হলো ব্যাসোফিল। ওকে, এখন দেখেন, এই যে হিস্টামিনটা রিলিজ হচ্ছে এই দুটো সেল থেকে, কিভাবে রিলিজ হচ্ছে, কখন রিলিজ হবে সেটা জানতে হবে আগে। এখন প্রথম হচ্ছে যে ইমিউনোলজিক্যাল মেকানিজম। কিভাবে এটা আমরা সবাই জানি। ধরেন এটা একটা মাস্ট সেল, এখানে হলো মাস্ট সেলের নিউক্লিয়াস, আর এগুলো হলো মাস্ট সেলের মধ্যে সাইটোপ্লাজমে থাকা গ্র্যানিউলস, যেখানে হিস্টামিনটা স্টোরড অবস্থায় জমা অবস্থায় আছে। এখন পরবর্তীতে কি হয় যে যখন মাস্ট সেলটা সেন্সিটাইজড হয়ে যায়, অর্থাৎ এখানে এসে ইমিউনোগ্লোবিউলিন রিসেপ্টরগুলো অ্যাটাচড হয়ে যায়। ইমিউনোগ্লোবিউলিন রিসেপ্টর যখন অ্যাটাচড হবে, তো পরবর্তীতে যখন এই অ্যান্টিবডিটার স্পেসিফিক অ্যান্টিজেন আসবে, একই অ্যান্টিজেন, অর্থাৎ যে অ্যান্টিজেনের এগেইনস্টে এই ইমিউনোগ্লোবুলিন ইটা তৈরি হয়েছে, তো পরবর্তীতে যখন ওই অ্যান্টিজেনটা আবার আসবে এবং অ্যান্টিজেনটা যখন এই মাস্ট সেলের গায়ে লেগে থাকা অ্যান্টিবডির সাথে বাইন্ড করবে, তখন সাথে সাথে এখানে সাবমলিকিউলার সিগন্যালিং যাবে এবং এই গ্র্যানিউলসে জমা থাকা হিস্টামিনগুলো এক্সপ্লোসিভ ডিগ্র্যানুলেশন, খুব বেশি পরিমাণে তখন হিস্টামিন রিলিজ হবে। এটা আমরা সবাই জানি। এবং তখন কি হবে, আমরা জানি হিস্টামিনের কমন দুইটা ফাংশন কি। একটা হলো ভ্যাসোডাইলেশন। সে মনে করেন এই হলো একটা ব্লাড ভেসেলস, সেই ব্লাড ভেসেলসটাকে ডাইলেট করে ফেলবে, তাহলে ভ্যাসোডাইলেশন করছে এবং একই সাথে পারমিবিলিটি বাড়িয়ে দেয়। অর্থাৎ আহ, সে কি করে, একটা ব্লাড ভেসেলসের, দেখেন ব্লাড ভেসেলসের লাইনিং হচ্ছে এন্ডোথেলিয়াম, এগুলো হলো এন্ডোথেলিয়াল সেল। তো দুটো এন্ডোথেলিয়াল সেলের মাঝখানে একটা গ্যাপ থাকে, সেটা হলো যে ইন্টার এন্ডোথেলিয়াল স্পেস। দেখেন এখানে কিন্তু এখন কোনো গ্যাপ নাই, কিন্তু যখন হিস্টামিনটা আসে তখন হিস্টামিন, এই এন্ডোথেলিয়াল সেলে হিস্টামিনের রিসেপ্টর আছে, সেই রিসেপ্টরটা হলো, এগুলো আমরা পরে কথা বলবো ইনশাল্লাহ, H1 রিসেপ্টর। এই H1 রিসেপ্টরে যখন বসবে তখন এই এন্ডোথেলিয়াল সেলগুলো কন্ট্রাক্ট করবে। হ্যাঁ, মানে সে দেখেন এখন ছিল এই সাইজের, সে ছোট হয়ে একটু হয়ে যাবে, তার পাশে সেলটাও ছোট হয়ে কন্ট্রাক্ট করে একটু হয়ে যাবে। তখন দুটো এন্ডোথেলিয়াল সেলের মাঝখানে দেখেন একটা পোর তৈরি হয়ে গেল। এই পোর দিয়ে তখন এটা তো ব্লাড ভেসেলসের মধ্যে, তখন এই যে পোর তৈরি হলো, এদিক দিয়ে ব্লাড থেকে ফ্লুইড পোর্শন বেরিয়ে বেরিয়ে ইন্টারস্টিশিয়াল স্পেসে জমা হবে। এই জায়গাটা হলো ইন্টারস্টিশিয়াল স্পেস। একই সাথে এখানে স্মল প্রোটিন মলিকিউলস চলে আসবে। ওকে, ইন্টারস্টিশিয়াল স্পেস এবং ইন্টারস্টিশিয়াল ফ্লুইড বলতে পারি আমরা এটাকে। তাহলে দেখেন ব্লাড ভেসেলস থেকে ফ্লুইড বেরিয়ে যাচ্ছে, তাহলে এখানে তখন কি দেখা দিবে, এডিমা দেখা দিবে। ওকে, আচ্ছা, যাই হোক, তাহলে এটা হলো তখন যে রেসপন্সটা হয় এই ইমিউনোগ্লোবুলিন মেডিয়েটেড ডিগ্র্যানুলেশন বা হিস্টামিন রিলিজ, এটাকে আমরা বলি যে ইমিডিয়েট হাইপার সেন্সিটিভিটি বা টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি বলে থাকি এই মেকানিজমটাকে। ওকে, আচ্ছা, এরপরে আসেন আরেকটা হলো যে, এটা বললাম ইমিউনোলজিক্যাল, আরেকটা হলো যে মেকানিক্যাল ইনজুরি। অর্থাৎ যখন কোনো একটা ইনজুরি হয়, মনে করেন আমার হাত কোথাও খুব জোরে আঘাত খেলো, কিংবা ব্লান্ট ট্রমা হলো কোথাও, হ্যাঁ, আমার হাতে কোন একটা জিনিস পড়লো হঠাৎ খুব জোরে, তখন ওই জায়গায় ধরেন এটা হলো আমার হাত, তো এখানে একটা ব্লান্ট হিট ফোর্স আসলো, একটা ফোর্স, তখন এই ফোর্সের কারণে এখানে কি হবে, ক্যাপিলারি রাপচার হয়।
তখন এখানে কি দেখা দেয়, ব্রুইশ দেখা দেয়। একই সাথে এখানে কিছু টিস্যু ইনজুরি হয়। এখন দেখেন সব জায়গায় তো ইন্টারস্টিশিয়াল স্পেসে কি থাকে, মাস্ট সেল থাকে আগে থেকে, এটা একটা রেসিডেন্ট সেল, এগুলো হলো মাস্ট সেল। তো এই ফোর্সটার কারণে, এই ফোর্সের কারণে এখানে মাস্ট সেলটাও ইনজুর্ড হবে। ফলে একটা মাস্ট সেল থেকে হিস্টামিন দুইভাবে বের হয়, একটা হলো মাস্ট সেলটা ইনট্যাক্ট থাকে, অক্ষত থাকে, তার থেকে এই গ্র্যানিউলটা এখানে এসে মেমব্রেনে ফিউজ হয়, তারপরে এক্সোসাইটোসিস হয়ে হিস্টামিনটা বেরিয়ে যায়। আরেকটা হলো আপনি পুরো মাস্ট সেলটাকে ইনজুর করে দিলেন, মাস্ট সেলটা পুরো রাপচার হয়ে গেল। তো মাস্ট সেলটা যখন রাপচার হয়ে যায় তখন তার ভিতরে থাকা এই গ্র্যানিউলস গুলো কোথায় চলে আসলো, এই যে ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে আসলো। আর এই গ্র্যানিউলস এর মধ্যে জমা আছে হিস্টামিন। এখন দেখেন এই যে ইন্টারস্টিশিয়াল স্পেস, এই ইন্টারস্টিশিয়াল স্পেসে থাকে কি, বিভিন্ন মিনারেলস থাকে। যেমন আমরা জানি যে ইন্টারস্টিশিয়াল স্পেস বা এক্সট্রা সেলিউলার স্পেসে সোডিয়াম আয়ন বেশি থাকে। তখন এই সোডিয়াম আয়ন অসমোটিক প্রেসারের মাধ্যমে এই যে ভেসিকলের মধ্যে হিস্টামিন আছে, ওই হিস্টামিনকে টেনে সে বের করে ফেলবে, বের করে সে এই ইন্টারস্টিশিয়াল স্পেসে নিয়ে আসবে। ঠিক আছে, এভাবেও হয়। তাহলে দেখেন মাস্ট সেলটা প্রথমে এই যে ইমিউনোগ্লোবুলিন ইমিডিয়েটেড দেখালাম, সেখানে মাস্ট সেলের কোনো ক্ষতি হয়নি, সে ইনট্যাক্ট ছিল। কিন্তু এখানে মেকানিক্যাল ইনজুরির কারণে হোল মাস্ট সেলটাও ভেঙে গেছে। সোজা পাশে একটা ডিম ভেঙে ডিমের ভেতর থেকে এই যে আমাদের অ্যালবুমিন গ্লোবিউলিন বেরিয়েছে প্রোটিনগুলো, সেরকম মাস্ট সেলটা ফেটে গেছে, তার ভিতরে থাকা গ্র্যানিউল বেরিয়ে আসছে, সেখান থেকে পরে সোডিয়াম আয়ন অসমোটিক প্রেসারের মাধ্যমে টেনে হিস্টামিনকে বের করে ফেলছে। তাহলে এইভাবে কোনো জায়গায় যখন লোকাল ইনজুরি হয় তখন হিস্টামিন রিলিজ হতে পারে। আরেকটা হলো যে কেমিক্যাল ইনজুরি। কেমিক্যাল ইনজুরি মানে কি, যখনই কোথাও কোনো একটা টিস্যু ড্যামেজ হয়, যেমন এই ফোর্সের ক্ষেত্রে এখানেও টিস্যু ড্যামেজটা হতে পারে। আবার হচ্ছে মনে করেন অন্য কোনো ইনফেকশন হয়েছে, কোনো একটা মাইক্রো অর্গানিজম ঢুকলো টিস্যুতে, তাহলে দেখেন এগুলো হলো, ধরেন এটা একটা টিস্যু, এই যে কয়েকটা সেল আঁকলাম আমি, এগুলো হলো নিউক্লিয়াস। আর এই তাহলে এটা হলো ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। হ্যাঁ, আর এখানে আছে কিছু মাস্ট সেল, এটাকে আমি মাস্ট সেল বোঝাচ্ছি এই শেপ দিয়ে। এখন যখনই এখানে কোনো টিস্যু ইনজুরি হবে তখন কি হয়, অর্থাৎ আমার এই সেলগুলো ডিস্ট্রয় হয়ে গেল, তখন ম্যাক্রোফেজ এই সেলগুলোকে কি করে, ফ্যাগোসাইটোসিস করে এনগালফ করে ফেলবে। এনগালফ করার সময় সে রিলিজ করবে কিছু সাইটোকাইন রিলিজ করে ম্যাক্রোফেজ, কি কি, যেমন হচ্ছে টিউমার নেক্রোসিস ফ্যাক্টর, ইন্টারলিউকিন 1 এবং ইন্টারলিউকিন 6, এই তিনটে সবচেয়ে কমন। এই সাইটোকাইনগুলো কি করতে পারে, এই মাস্ট সেলকে, মাসেলের মেমব্রেনকে ডিস্ট্রয় করে দিতে পারে। এছাড়াও যখন ইনফ্ল্যামেশনের কারণে এখানে নিউট্রোফিল আসবে, দেখেন মাল্টিলোড নিউক্লিয়াস, নিউট্রোফিল আসলো, নিউট্রোফিল তখন বিভিন্ন প্রোটিওলাইটিক এনজাইম রিলিজ করে এই ইন্টারস্টিশিয়াল স্পেসে। তখন ওই প্রোটিওলাইটিক এনজাইম মাস সেলটাকে, মাস সেলের মেমব্রেনকে ভেঙে দেয়, ফলে সেখান থেকে তখন হিস্টামিন রিলিজ হয়। এভাবেও হয়। তাহলে এই বিভিন্ন মেকানিজমে আমাদের এটা রিলিজ হতে পারে। কি বললাম, একটা হলো ইমিউনোলজিক্যাল, আর একটা হলো যে মেকানিক্যাল ট্রমা, আর একটা হলো যে টিস্যু ইনজুরি বাই এনি প্যাথোজেন। ওকে, আচ্ছা, এখন আসেন যে হিস্টামিনের ফাংশন কি। হিস্টামিনের ফাংশন বুঝতে হলে আগে জানতে হবে যে আমরা জানি প্রত্যেকটা ড্রাগ কিংবা একটা কেমিক্যাল সাবস্টেন্সের একটা কি থাকে, তার একটা রিসেপ্টর থাকে, সে একটা রিসেপ্টরের উপরে কাজ করে। তাহলে হিস্টামিন কোন রিসেপ্টরের উপরে কাজ করে, সেটা হলো হিস্টামিন রিসেপ্টরের উপরে। এই হিস্টামিন রিসেপ্টরটা হচ্ছে মোট 4 ধরনের আছে। একটা হলো হিস্টামিন 1, হিস্টামিন 2 এবং হিস্টামিন 3 এবং হলো হিস্টামিন 4। 4 ধরনের রিসেপ্টর আছে এবং এই 4টা রিসেপ্টরই হলো জি কাপলড রিসেপ্টর। আপনারা অলরেডি ইতিমধ্যে জানেন। তাহলে এগুলো হলো জি প্রোটিন কাপলড রিসেপ্টর। এখন এর মধ্যে আমরা জানি জি প্রোটিন কাপলড রিসেপ্টর হলে সেই রিসেপ্টর গুলো আইদার জি কিউ অথবা জি এস অথবা জি আই হয়। ওকে, এর মধ্যে H1 রিসেপ্টরটা হলো জি কিউ কাপলড, আর H2 রিসেপ্টরটা হলো জি এস কাপলড, আর H3 এবং H4, H4 এই দুটো রিসেপ্টর হলো জি আই কাপলড। ওকে, তাহলে এটা আপনারা বুঝে। এখন
এটা বুঝতে হলে দেখেন ফাংশনগুলো জানতে হলে আগে রিসেপ্টরটা বুঝতে হবে আমাকে। তাহলে দেখেন H1 হলো জি কিউ কাপল। তাহলে জি কিউ কাপল মানে আপনি জানেন যে যখন এই H1 রিসেপ্টরের সাথে হিস্টামিন বাইন্ড করবে তখন এই H1 রিসেপ্টরটা ফসফোলাইপেজ সি কে অ্যাক্টিভেট করবে। ফসফোলাইপেজ সি আলটিমেটলি ইনোসিটোন ট্রাইফসফেট তৈরি করবে। এই ইনোসিটল ট্রাইফসফেট মনে করেন এটা হলো সেল, এটা ধরেন একটা স্মুথ মাসল সেল। ওকে, আচ্ছা স্মুথ মাসল সেল আমরা একটা স্পিন্ডল শেপ আঁকলাম, ঠিক আছে। ওকে, তো ধরুন এটা হলো একটা রেসপিরেটরি ব্রঙ্কিউলার স্মুথ মাসেল, হ্যাঁ রেসপিরেটরি ট্র্যাক্টের একটা স্মুথ মাসল সেল আঁকলাম আমি। তো এখানের মধ্যে আছে H1 রিসেপ্টর, এইটা হলো H1 রিসেপ্টর, একদম এক্সাম্পল সহ আপনাদেরকে দেখাচ্ছি আমি। ফলে এখানে এখন বসলো এইটা হলো হিস্টামিন। হিস্টামিনটা যখন এখানে বসবে তখন এখানে আলটিমেটলি কি হবে, এই যে ফসফোলাইপেজ সি অ্যাক্টিভেট হবে, ইনোসিটোল ট্রাইফসফেট তৈরি হবে এবং এই ইনোসিটোল ট্রাইফসফেটটা এই স্মুথ মাসল সেলের মধ্যে ক্যালসিয়াম চ্যানেল ওপেন করবে, বেশি বেশি ক্যালসিয়াম চ্যানেল ওপেন করবে। এগুলো হলো সব হলো ক্যালসিয়াম চ্যানেল। ওকে, তখন এই এক্সট্রা সেলুলার স্পেসে তো ক্যালসিয়াম বেশি থাকে আমরা জানি, ইন্টারসেলুলার ক্যালসিয়াম কম থাকে। যখনই তারা তাদের ঢোকার জন্য দরজা পেয়ে যাবে তখনই তারা এই যে এক্সট্রা সেলুলার স্পেস থেকে বেশি বেশি ক্যালসিয়াম ইন্ট্রাসেলুলারে ঢুকে যাবে, অর্থাৎ সেলের মধ্যে তাহলে বেশি বেশি তখন কি ঢুকছে, ক্যালসিয়াম ঢোকা শুরু করবে। তাহলে ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম কনসেন্ট্রেশন বেড়ে যাবে, আর ক্যালসিয়াম কনসেন্ট্রেশন বাড়লে এই স্মুথ মাসেলটা তখন কি করবে, কন্ট্রাকশন করবে। তখন কি করবে, কন্ট্রাকশন, ফলে হবে কি, ব্রঙ্কো কনস্ট্রিকশন। ওকে, এইভাবে কাজটা করে। আমি একটা এক্সাম্পল দিলাম। এখন আসেন H2 রিসেপ্টর। এই H2 রিসেপ্টরটা হলো জিএস কাপল। তাহলে জিএস কাপল মানে আপনারা জানেন, দ্যাট মিনস আমি আরেকটা উদাহরণ দিই। H2 রিসেপ্টরটা সবচেয়ে কমন উদাহরণ, এটা হচ্ছে গ্যাস্ট্রিক প্যারাটাল সেলে, অর্থাৎ স্টোমাকের যে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থাকে ওই গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের প্যারাইটাল সেলে থাকে। তো ধরেন এটা হলো একটা প্যারাইটাল সেল, আর প্যারাইটাল সেলের মধ্যে এটা হলো আমার লুমেন, হ্যাঁ লুমেন, এটা হলো লুমেন, অর্থাৎ এখানে খাবার আসছে, আর এটা হলো স্টোমাক লাইনিং। ওকে, স্টোমাক লাইনিং। আচ্ছা, তাহলে এটা হলো প্যারাইটাল সেল। এখন এই প্যারাইটাল সেলের মধ্যে এটা হলো যে সোডিয়াম, সরি এটা হলো যে আমাদের হাইড্রোজেন পাম্প। ওকে, হাইড্রোজেন পাম্প। আচ্ছা, এটা হলো হাইড্রোজেন পাম্প। এই পাম্পের মাধ্যমে প্যারাটাল সেল থেকে কি রিলিজ হবে, লুমেনের মধ্যে H+ মানে অ্যাসিড সিক্রেশন হচ্ছে আর কি। আচ্ছা, এখন দেখেন এই প্যারাটাল সেলের মধ্যে দেখেন এটা হলো H2 রিসেপ্টর, এটা হলো H2 রিসেপ্টর। আচ্ছা, তাহলে যখন এখানে হিস্টামিনটা বাইন্ড করলে তাহলে H2 রিসেপ্টরটা কি বললাম, জিএস কাপল। তাহলে তখন এখানে কি হবে, জিএস কাপল রিসেপ্টরের সাথে যখন হিস্টামিনটা বাইন্ড করবে তখন এখানে অ্যাডেনাইলাইল সাইক্লিস অ্যাক্টিভেটেড হবে, অ্যাডেনাইলাইল সাইক্লিস। তো অ্যাডেনাইলাইল সাইক্লিস যখন অ্যাক্টিভ হবে তখন আলটিমেটলি এই প্যারাটাল সেলের মধ্যে সাইক্লিন এএমপি বাড়বে, কারণ অ্যাডেনাইলাইল সাইক্লিস এনজাইমটা সাইক্লিন এএমপি তৈরি করে এটিপি থেকে। এবং এই সাইক্লিন এএমপিটা যখন বেশি বেশি তৈরি হতে শুরু করবে সেলের মধ্যে তখন সে কি করবে, ক্যালসিয়াম চ্যানেল ওপেন করবে। তখন এই এক্সট্রা সেলুলার স্পেস থেকে বেশি বেশি ক্যালসিয়াম প্যারাটাল সেলের মধ্যে ঢুকবে। তাহলে প্যারাটাল সেলের মধ্যে এখন ক্যালসিয়ামের কনসেন্ট্রেশন বেড়ে গেছে। এই ইনক্রিজ ক্যালসিয়াম কনসেন্ট্রেশন তখন এই হাইড্রোজেন পাম্পকে অ্যাক্টিভেট করবে। তখন হাইড্রোজেন পাম্পটা যখন অ্যাক্টিভ হবে তখন সে বেশি বেশি H+ রিলিজ করবে লুমেনে, ফলে তখন গ্যাস্ট্রিক অ্যাসিড রিলিজ বাড়বে। তাহলে এই H2 রিসেপ্টরটা অ্যাসিড সিক্রেশন বাড়ায়। ওকে, এই কারণে যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম আছে তাদেরকে আমরা কি দিই, এটাকে বলে যে আমরা সিমেটিডি যে ড্রাগগুলো দিতাম অ্যান্টিহিস্টামিনের মতো ইফেক্ট, হ্যাঁ। আচ্ছা, এই কাজটা আমরা করে থাকি, যদিও এখন আর সিমেটিডিনটা ইউজ হচ্ছে না, এখন হয় প্রোটন পাম্প ইনহিবিটর। এখন আমরা সরাসরি এই প্রোটন পাম্পটাকে ব্লক করে দিই ওমেপ্রাজল ইসমেপ্রাজল দিয়ে, আমরা এখানে আর এখন কাজ করি না। ওকে, বিভিন্ন কন্ট্রাইন্ডিকেশনের কারণে। আচ্ছা, তাহলে এই হলো H2 রিসেপ্টরের মেকানিজমটা দেখালাম। এখন আসেন H3 আর H4। H4 রিসেপ্টরটা সহজ, আমি এটা আগে বলে নিই। H4 রিসেপ্টর থাকে ইমিউন সেল, এটা থাকে অনলি
ইমিউন সেলে, যেমন হচ্ছে ইমিউন সেল বলতে কি বোঝায়, মেইনলি হচ্ছে লিউকোসাইট, ওকে, ডাব্লিউবিসি তে থাকে। তো যখন দেখেন হিস্টামিনটা, মনে করেন এই হলো ব্লাড ভেসেলস, এই হলো ব্লাড ভেসেলস, আর এটা হলো এই যে এন্ডোথেলিয়াল লাইনিং, এন্ডোথেলিয়াল লাইনিং এগুলো। আচ্ছা, এখন এখানের মধ্যে হলো সেল, টিস্যু আর কি, আর আর এটা হলো ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, মানে ইন্টারস্টিশিয়াল স্পেসে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড থাকে। আর এখানের মধ্যে আমি একটু অন্য কালার ইউজ করি, এখানের মধ্যে এগুলো হলো মাস্ট সেল, এগুলো হলো মাস্ট সেল, ওকে। তো দেখেন আমি একটু আগে বললাম, তো মনে করেন কোনো কারণে এখানে একটা মাইক্রো অর্গানিজম ঢুকলো, এই মাইক্রো অর্গানিজম যখন ঢুকবে, তো এখানে যে ম্যাক্রোফেজ ছিল, এই ম্যাক্রোফেজ তাকে এনগালফ করবে, করার পরে সে বিভিন্ন ইন্টারলিউকিন, সাইটোকাইন এগুলো রিলিজ করবে, করলে এবং একই সাথে নিউট্রোফিল আসবে, নিউট্রোফিল প্রোটিওলাইটিক এনজাইম রিলিজ করে, তখন আলটিমেটলি কি হবে, এই মাস্ট সেল থেকে হিস্টামিন রিলিজ হবে, মাস্ট সেল থেকে কি হবে, হিস্টামিন রিলিজ হবে। এখন এই হিস্টামিনটা, দেখেন এই হিস্টামিনটা যখন রিলিজ হবে, এই হিস্টামিন তখন এই ব্লাড ভেসেলস ক্রস করে সে ভিতরে ঢুকলো, এই যে মানে ব্লাডে চলে আসলো। এখন মনে রাখবেন হিস্টামিন হচ্ছে একটা কি, অটাকয়েড, সে আশেপাশে থাকে, বেশি দূরে যাবে না। তাহলে হিস্টামিনটা এখান থেকে কোথায় ঢুকলো, এখন ব্লাড ভেসেলসের মধ্যে ঢুকলো। এখন ব্লাড ভেসেলসে তো অলরেডি কন্টিনিউয়াসলি বিভিন্ন আরবিসি, ডাব্লিউবিসি ঘোরাঘুরি করছে। এখন এটা ধরেন ডাব্লিউবিসি, এটা হলো ডাব্লিউবিসি, এই যে এগুলো হলো ডাব্লিউবিসি। এখন এই ডাব্লিউবিসির গায়ে H4 রিসেপ্টর আছে, H4 রিসেপ্টর। তো এই যে হিস্টামিনটা যেটা একটু আগে এখান থেকে ব্লাডে ঢুকলো, সে যখন ডাব্লিউবিসির গায়ে H4 রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, তখন সে এই ডাব্লিউবিসিকে বলবে যে ভাই তুমি তাড়াতাড়ি ব্লাড ভেসেল ক্রস করে এই জায়গায় চলে আসো, তোমাকে আমার এখানে দরকার, এখানে ইনফ্লামেশন হয়েছে। তখন ডাব্লিউবিসিটা এই যে ব্লাড ভেসেলস থেকে ডায়াবেটিস করে এই ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে আসবে। দেখতে পেলেন? তাহলে এটা হলো H4 এর কাজ। আর H3 এর কাজ কি? দেখেন H3 টা থাকে প্রিসিন্যাপটিক নার্ভ টার্মিনালে। তাহলে প্রিসিন্যাপটিক মানে কি? ধরেন এই একটা নার্ভ, এটা হলো প্রিসিন্যাপটিক, সিন্যাপসের আগে। আর এই হলো আরেকটা নার্ভ এন্ডিং, এটা হলো পোস্ট সিন্যাপটিক। তাহলে সোজা বাংলায় ধরেন আমরা ব্রেইন থেকে আসছি, হ্যাঁ, মাথা থেকে আসছি, ব্রেইন থেকে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে। তাহলে এটা হলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে আসা একটা নিউরন, আর এটা হলো ওইখান থেকে কানেকশন করে সে স্পাইনাল কর্ড ক্রস থেকে, স্পাইনাল কর্ড ক্রস করে বের হলো। তাহলে এটা হলো পোস্ট সিন্যাপটিক নিউরন, আর আগেরটা হলো প্রি সিন্যাপটিক। আর এখানে যে সিন্যাপস, জাংশন, সন্ধি, এটা হলো সিন্যাপস, এটা হলো সিন্যাপস, ওকে। আচ্ছা, এখন এখানের মধ্যে এই প্রিসিন্যাপটিক নিউরনে থাকে H3 রিসেপ্টর, আর পোস্ট সিন্যাপটিক নিউরনে থাকে H1 রিসেপ্টর। এটা মাথায় রাখবেন, H1 আর H3, ওকে। এখন দেখেন, তাহলে দেখেন যখন কোনো কারণে, যখন দেখেন এই হিস্টামিনটা, মনে করেন এখানে যে প্রিসিন্যাপটিক ভেসিকল ছিল, সেখান থেকে হিস্টামিন রিলিজ হলো। এখন এটা একটা মনে রাখতে হবে আপনাদেরকে, হিস্টামিন একটা অটাকয়েডস এবং একই সাথে একটা নিউরোট্রান্সমিটার। দেখেন সে মাস্ট সেল থেকে রিলিজ হয়, এতক্ষণ যা বললাম, আবার দেখেন নার্ভ এন্ডিং থেকে রিলিজ হচ্ছে, তাহলে সে একটা নিউরোট্রান্সমিটার। তো এই যে নার্ভ এন্ডিং থেকে যখন হিস্টামিনটা রিলিজ হবে, হিস্টামিনটা রিলিজ হলো, তখন এটা হলো হিস্টামিন। তো এই হিস্টামিনটা এখন কোথায় চলে আসলো, সিন্যাপটিক ক্লেফটে। এখন সে বসবে কোথায়, এই যে পোস্ট সিন্যাপটিক রিসেপ্টরের H1 রিসেপ্টরে বসবে। তো H1 রিসেপ্টরে বসলেই, H1 রিসেপ্টর একটু আগে কি বললাম, সে ফসফোলাইপেজ সি অ্যাক্টিভ করবে, আলটিমেটলি ইনোসিটোর ট্রাইফসফেট তৈরি হবে, ক্যালসিয়াম চ্যানেল ওপেন হবে পোস্ট সিন্যাপটিক নিউরনে। তখন এই পোস্ট সিন্যাপটিক নিউরনে বেশি বেশি কি ঢুকবে, ক্যালসিয়াম ঢুকবে সেলের বাহির থেকে। ফলে এই পোস্ট সিন্যাপটিক নিউরন থেকে, আলটিমেটলি পোস্ট সিন্যাপটিক নিউরন থেকে তখন আবার কি রিলিজ হবে, নিউরোট্রান্সমিটার রিলিজ হবে। এই নিউরোট্রান্সমিটার আবার তারপরে নিউরনের সাথে সিগন্যালিং করবে। তাহলে দেখেন এটাকে ধরেন তাহলে নিউরন থেকে হিস্টামিন রিলিজ হলো, সে তারপর নিউরন বি নিউরনকে অ্যাক্টিভেটেড করলো, স্টিমুলেট করলো ক্যালসিয়াম আয়ন বাড়ানোর মাধ্যমে। তখন এই নিউরনটা আবার তার পরবর্তী নিউরন, এটাকে ধরেন সি নিউরনের সাথে আবার
নিউরোট্রান্সমিটার রিলিজের মাধ্যমে যোগাযোগ করলো। তাহলে এইভাবে নিউরাল সিগন্যালটা ট্রান্সমিট হচ্ছে। এখন দেখেন, যদি এই হিস্টামিনটা কন্টিনিউয়াসলি রিলিজ হতে থাকে, তাহলে খুব বেশি রিলিজ হয়ে গেলে ওভার অ্যাক্টিভ হবে, হাইপার অ্যাক্টিভ হয়ে যাবে। হ্যাঁ, মানে বেশি সিগন্যালিং হয়ে যাবে, কোনো কিছুই অতিরিক্ত ভালো না। তাহলে এইটার জন্য আল্লাহ তাআলা এই যে নিউরন থেকে হিস্টামিন রিলিজ হচ্ছে, তার মধ্যেই আবার একটা ইনহিবিটরি রিসেপ্টর দিয়ে দিয়েছেন H3। আমি আপনাদের বলেছি H3 হলো যে জি আই কাপল রিসেপ্টর। তো যখন এই নিউরন থেকে রিলিজ হওয়া হিস্টামিন গুলো এই H3 রিসেপ্টরে বাইন্ড করবে, H3 হলো জিআই, সে তখন কি করবে, যে এখানে ক্যালসিয়াম চ্যানেল যেগুলো ওপেন ছিল, সেই ক্যালসিয়াম চ্যানেলগুলোকে ক্লোজ করে দিবে, ফলে আর ক্যালসিয়াম ঢুকতে পারবে না, ফলে হিস্টামিন রিলিজটাও তখন কমে যাবে, ফলে তখন এই নিউরন থেকে হিস্টামিন রিলিজ হওয়া বন্ধ হয়ে যাবে। তাহলে দেখেন, অটো ইনহিবিশন, ঠিক আছে, রিলিজ হলো, যখন একটা নির্দিষ্ট পরিমাণ হিস্টামিন রিলিজ হলো, তখন এই H3 রিসেপ্টর হিস্টামিন রিলিজ হওয়া বন্ধ করে দিল। ঠিক আছে, এইভাবেই কাজটা হয়। তাহলে এই হলো ওভারঅল হিস্টামিনের, আমি রিসেপ্টরটা নিয়ে আলোচনা করলাম। আগামী ভিডিওতে ইনশাআল্লাহ আমরা কথা বলবো যে বিভিন্ন সিস্টেমের উপরে হিস্টামিনের ইফেক্ট কি। একদম ইজি, শুধু বলবো, আপনারা ক্যাচ করবেন ইনশাআল্লাহ, কারণ আমরা মেইন আমাদের মেকানিজমগুলো আমরা আলোচনা করে ফেলেছি। তাহলে আমি একটু রিভিউ করি যে হিস্টামিনটা মাস্ট সেল থেকে এবং ব্যাসোফিল থেকে রিলিজ হয়, এই কারণে এটা অটাকয়েডস। আবার একইভাবে হিস্টামিন নার্ভ এন্ডিং থেকে রিলিজ হয়, এই কারণে এটাকে আমরা নিউরোট্রান্সমিটার বলতে পারি। হিস্টামিন কাজ করে হিস্টামিনার্জিক রিসেপ্টরের উপরে। 4 ধরনের হিস্টামিনার্জিক রিসেপ্টর আছে, H1 2 3 4। এর মধ্যে H1 হলো জি কিউ কাপলড, সে ক্যালসিয়াম চ্যানেল ওপেন করে ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম বাড়ায়। আর H2 রিসেপ্টর হলো জিএস কাপলড, সে অ্যাডেনাইলাইল সাইক্লেসকে অ্যাক্টিভ করার মাধ্যমে সাইক্লিন এএমপি বাড়ায়, এবং এই সাইক্লিন এএমপি ক্যালসিয়াম চ্যানেলকে ওপেন করে সেও ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম বাড়িয়ে তার ইফেক্ট শো করে। এবং H3 এবং H4 এটা হলো জিআই কাপল, তারা হচ্ছে সেলকে সাপ্রেস করে দেয়, অর্থাৎ ইনহিবিট করে। ওকে, কারণ তারা জিআই কাপলড, ওকে, ইনহিবিটরি। আচ্ছা, এখন আসেন H1 থাকে মূলত ব্লাড ভেসেলসের এন্ডোথেলিয়ামে, ফলে এন্ডোথেলিয়াল কন্ট্রাকশন করে, ফলে কি হয়, ইন্টার এন্ডোথেলিয়াল স্পেস বাড়ে, ভাস্কুলার পারমিবিলিটি বাড়ে, এবং হচ্ছে যে একই সাথে ব্লাড ভেসেলসের যে টিউনিকা মিডিয়ার স্মুথ মাসেল, সেখানেও H1 রিসেপ্টর থাকে, ফলে সেখানে স্মুথ মাসেলটা এই, আচ্ছা, এখানে হচ্ছে এটা এটা হচ্ছে মেইনলি যে এন্ডোথেলিয়ামে কন্ট্রাকশন করছে। আবার একইভাবে এই H1 রিসেপ্টরটা যেহেতু জি কিউ কাপল, এটা নিয়ে আমি অ্যাকচুয়ালি পরে কথা বলবো, কারণ এটা একটু ডিটেলস আমার একটু সময় নিতে হবে, সময় এখন এখানে না বলি আজকে ইনশাল্লাহ। তাহলে এরপর হচ্ছে আলটিমেটলি মনে রাখবেন, হিস্টামিনটা ভ্যাসো ডাইলেশন এবং পারমিবিলিটি বাড়ায়। আচ্ছা, বলেই দিই, সেটা হলো যে এই হলো ব্লাড ভেসেলস, তাহলে আমি আপনাদের বললাম যে এন্ডোথেলিয়াল কন্ট্রাকশনের মাধ্যমে ভাস্কুলার পারমিবিলিটি বাড়ায়, ফলে এখান থেকে এই ফ্লুইড বেরিয়ে আসে। আরেকটা হলো যে এই যে এখানে মনে করেন এটা ছিল ব্লাড ভেসেলস এর মধ্যে, এখানে হিস্টামিনটা যখন এখানে বাইন্ড করে, তখন কি হয়, যেহেতু H1 রিসেপ্টর এই এন্ডোথেলিয়ালে, H1 হলো জি কিউ কাপল, তাহলে সে কি করে, ফসফোলাইপেজ সি কে অ্যাক্টিভ করে। এই ফসফোলাইপেজ সি ক্যালসিয়াম আয়ন বাড়িয়ে দেয় এন্ডোথেলিয়াল সেলে, ফলে এন্ডোথেলিয়াল সেলটা কন্ট্রাকশন করে। এটা এইভাবে একটা কাজ করে। অন্যদিকে সে দেখেন, এই H1 রিসেপ্টরটা কি করে, এই যে জি কিউ কাপল, এই জি কিউ কাপলটার কারণে সে এখন ফসফোলাইপেজ সি কে অ্যাক্টিভ করলো, ফসফোলাইপেজ সিটা ক্যালসিয়াম আয়ন বাড়ালো। আচ্ছা, এই ক্যালসিয়াম আয়নটা আবার কি করবে, সে এই নাইট্রিক অক্সাইড সিনথেসকে অ্যাক্টিভ করে। নাইট্রিক অক্সাইড সিনথেসটা তখন নাইট্রিক অক্সাইড তৈরি করে। নাইট্রিক অক্সাইডটা তখন এই এন্ডোথেলিয়াল সেল থেকে, যেহেতু একটা লিপিড সলিউবল গ্যাস, সে বেরিয়ে সহজে এন্ডোথেলিয়াল সেল ক্রস করে এর পরের লেয়ারে চলে আসে। এর পরের লেয়ার কি, এখানে কি থাকে, ব্লাড ভেসেলসে স্মুথ মাসেল থাকে। এই নাইট্রিক অক্সাইডটা তখন এই স্মুথ মাসেলসের মধ্যে ঢুকবে, ধরেন এটা হলো স্মুথ মাসেল সেল একটা। ওকে, এই স্মুথ মাসেলের মধ্যে যখন নাইট্রিক অক্সাইডটা ঢুকবে, তখন এই নাইট্রিক অক্সাইড স্মুথ মাসেল সেলসে গুয়ানাইলাইল সাইক্লেসকে অ্যাক্টিভ করবে। এই গুয়ানাইলাইল সাইক্লেসটা তখন এখানে সাইক্লিন জিএমপি তৈরি করবে। এই সাইক্লিন জিএমপি স্মুথ মাসেল সেলসের গায়ে
যে ক্যালসিয়াম চ্যানেল আছে এই ক্যালসিয়াম চ্যানেলগুলোকে ক্লোজ করে দিবে, ফলে এখানে আর ক্যালসিয়াম ঢুকতে পারবে না, ফলে ক্যালসিয়াম কমে যাবে সেলের মধ্যে, ফলে স্মুথ মাসল সেলটা কন্ট্রাকশন করতে পারবে না, তার মানে ইনডাইরেক্টলি সে রিল্যাক্সেশন হচ্ছে। তাহলে স্মুথ মাসেলটা যখন রিল্যাক্সেশন হবে তখন আলটিমেটলি ব্লাড ভেসেলসটা কি ডাইলেটেড হবে না কন্ট্রাকশন হবে, সেটা ডিপেন্ড করে কার উপরে, টিউনিকা মিডিয়ার স্মুথ মাসল সেলসের উপরে। যদি টিউনিকা মিডিয়া কন্ট্রাকশন করে ভ্যাসোকনস্ট্রিকশন, যদি টিউনিকা মিডিয়া রিল্যাক্সেশন করে ভ্যাসোডাইলেশন। তাহলে দেখেন এখানে নাইট্রিক অক্সাইডের মাধ্যমে টিউনিকা মিডিয়ার মাসেলগুলো রিল্যাক্স হচ্ছে, তার ফলে ভ্যাসোডাইলেশন হবে। আবার এন্ডোথেলিয়াল সেল কন্ট্রাকশন হচ্ছে, তার ফলে ভাস্কুলার পারমিবিলিটি বাড়বে। বুঝছেন বিষয়টা? এটা একটু আমাদের বুঝতে হবে। এই হলো ওভারঅল। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।